কাস্টমস কলোনি সত্যি ভালো লাগলো। হরিদাসপুর সীমান্ত চেকপোস্টের কলকাকলি থেকে বেশ দূরে স্নিগ্ধ গ্রাম্য পরিবেশে সুন্দর ও আধুনিক এই কলোনি। কটেজের মতো ছোট ছোট কোয়ার্টার, স্বচ্ছন্দে থাকার মতো সব সুযোগ সুবিধাই আছে। কলোনির একদিকে যশোর রোড, অন্য তিন দিকেই সবুজের মেলা। ভারত সরকারের নথিপত্রে কর্মচারীদের শ্রেণী বৈষম্যের উল্লেখ থাকলেও এই কলোনির বাসিন্দাদের মধ্যে তার নগ্ন প্রকাশ নেই। সন্ধ্যের পর সুপারিনটেন্ডেন্ট সাহেব ঘুরতে ঘুরতে হঠাৎ চমকে দাঁড়িয়ে একটু জোরেই বলেন, কি বিভা, তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? তোয়ালেতে হাত মুছতে মুছতে ইন্দিরা তাড়াতাড়ি বেরিয়ে এসে বলেন, আসুন স্যার, ভেতরে আসুন। বিভাদি এইমাত্র বাথরুমে ঢুকলো। ছোট্ট দুখানি ঘরের কোয়ার্টার, চারজনে মিলেমিশে থাকেন। ড্রয়িং রুম বলে কিছু নেই, প্রয়োজনও নেই, সম্ভবও না। সুপারিনটেন্ডেন্ট সাহেব একটা তক্তপোষের ওপর বসেই ইন্দিরাকে জিজ্ঞেস করেন, আজ কে রান্না করছে? রেখা। ও। উনি একটু থেমে জিজ্ঞেস করেন, কেয়া কোথায়? তেওয়ারিদা তো ডিউটিতে গিয়েছেন, তাই ও মুন্নিকে নিয়ে ঘুরছিল তো। সুপারিনটেন্ডেন্ট সাহেব হাসতে হাসতে মাথা নেড়ে বললেন, তাহলে মুন্নি না ঘুমানো পর্যন্ত ও আসছে না? ইন্দিরাও একটু হাসেন, বলেন, আমাদের ভেতরের ঘরে ঘোষদার বাচ্চাটা ঘুমোচ্ছে। ওকে ঘুম পাড়াবার জন্যই তো বিভাদি এত দেরিতে বাথরুমে গেল। জয়শ্রীর কি শরীর খারাপ? না না, জয়শ্রী বৌদি আর ঘোষদার বোন একটু কেনাকাটা করতে বনগাঁ গেছেন বলে বাচ্চাটাকে আমাদের কাছে। সুপারিনটেন্ডেন্ট সাহেব হেসে বললেন, ওরা বেশ আছে, যখন তখন বাচ্চাদের তোমাদের কাছে রেখে ঘুরছে ফিরছে। ইন্দিরাও একটু হেসে বলেন, আমাদের এমন অভ্যেস হয়ে গেছে যে একটা না একটা বাচ্চা না থাকলে কোয়ার্টারটা বড্ড খালি খালি লাগে। রেখা চা নিয়ে আসেন, একটু পরে বিভাও আসেন। সবাই মিলে গল্প গুজব করে আরও 15-20 মিনিট কেটে যায়। খাকি পোশাক পরে সারাদিন এক্সপোর্ট ইম্পোর্ট কন্ট্রোল অর্ডার আর ব্যাগেজ রুলসের গায়ত্রী জব করলেও ইন্সপেক্টর অমিত সরকার সন্ধ্যের পর প্রায় শেষের কবিতার অমিত রায় হয়ে যান। ঠিক সেই মুহূর্তে নিবেদিতা বাইরের ঘরে পা দিয়েই স্বামীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলে, নীরবে নিয়ত রয়েছ আমার নীরব হৃদয় খনিতে। কোনোদিন স্বামী স্ত্রীতে মিলে কবিতা বা গান নিয়েই কাটিয়ে দেন সারা সন্ধেবেলা। কোনোদিন আবার অজয় ঘোষ, বিমান চ্যাটার্জি, জয়শ্রী, বিভারা এলে গান বাজনা, নাটক, নভেল, কবিতা নিয়ে তর্ক বিতর্কের আসর জমে ওঠে। অরূপ ঘরে ঢুকলেই উল্টো দিকে স্রোত বইতে শুরু করে। অরূপ নিবেদিতার দিকে তাকিয়ে চাপাহাসি হেসে বলে, ওহে নন্দন কানন বাসিনী সুন্দরী, স্বামীকে নিয়ে তো মত্ত হয়ে আছো, কিন্তু মহাপ্রভু আজ কি করেছেন জানো? সবাই ওর দিকে তাকায়। নিবেদিতা বলে, আপনি না বললে জানবো কি করে? ঢাকার বিখ্যাত শিল্পপতি আশরাফ উদ্দিন আহমেদের নাম নিশ্চয়ই শুনেছ? হ্যাঁ, 2-1 বার শুনেছি। ওর স্ত্রী রামপুরের নবাব বাড়ির মেয়ে, তা কি জানো? না, তা জানি না। তা না জানলেও বেগম সাহেবা যে পরম সুন্দরী তা তো জানো? না, তাও জানি না। অরূপ একটা মোড়ায় বসতে বসতে বলে, যাই হোক, আশরাফ উদ্দিন আহমেদ ও তার ফ্যামিলির অনেকেই আমাদের এদিক দিয়ে যাতায়াত করেন, তা তো জানো। নিবেদিতা একবার এদিক ওদিক দেখে নিয়ে বলে, অত শত না জানলেও আশরাফ উদ্দিন সাহেব আপনাদের সবাইকে খুব ভালোবাসেন, তা জানি। অরূপ মাথা নেড়ে বলল, ভেরি গুড। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, আজ অপরাহ্ন 3 ঘটিকার সময় আশরাফ উদ্দিন সাহেবের এক পরমা সুন্দরী কন্যা আমাদের দেশে পদার্পণ করেন। ওর কথায় অনেকেই মুখ টিপে হাসে। নিবেদিতা বলল, কত সুন্দরী, কত কুৎসিত তো আসছে, তাতে আমার কি? তোমার কিছু ব্যাপার না থাকলে কি শুধু শুধুই এ খবর দিচ্ছি? ও একবার ভালো করে নিঃশ্বাস নিয়ে বলে, শুধু এই কথাটাই আপনাকে জ্ঞাত করতে চাই যে ওই পরমা সুন্দরীর সঙ্গে শ্রীমান অমিতের ভালোবাসা না হইলেও গভীর ভাব হইয়াছে, সে বিষয়ে কাহারও বিন্দুমাত্র সন্দেহ নাই। চাপা হাসির গুঞ্জন ওঠে চারদিক থেকে। নিবেদিতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ও এই, আগে হ্যাঁ এই। সুন্দরীর সৌন্দর্য সুধায় যে পুরুষ মুগ্ধ হয় না, সে আবার পুরুষ নাকি? জয়শ্রী বলল, ঠিক বলেছ। এই কাস্টমস কলোনির অস্থায়ী বাসিন্দা হয়েও আমিও নানা জনের কোয়ার্টারে ঘুরে বেড়াই, চা খাই, গল্প করি, ওদের কথা শুনি। মেয়েদের মধ্যে কেয়াই সবচাইতে বেশি দিন এখানে আছে। কথায় কথায় আমি ওকে জিজ্ঞাসা করলাম, বছরের পর বছর ধরে পোটলা পুটলি বাক্স বিছানা খুলে দেখতে বা এটা ওটা নিতে পারবেন না বলতে বিরক্ত লাগে না? কেয়া একটু হেসে বলল, একঘেয়েমি বা বিরক্ত যে লাগে না তা বলবো না, তবে বৈচিত্র্যও তো আছে।
বৈচিত্র্য মানে নানা ধরনের মানুষ দেখাতো? মানুষ ছাড়াও কি কম বৈচিত্র্য? কেয়া কলোনির সামনে যশোর রোডের ওপর আমার সঙ্গে পায়চারি করতে করতে বলে, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা কটা জিনিস দেখতে পারে বা জানতে পারে, কিন্তু এই বছর কাস্টমসে কাজ করে আমি কত রকমের কত কি যে দেখলাম ও জানলাম তার ঠিক ঠিকানা নেই। আমি মাথা নেড়ে বলি, তা ঠিক। কেয়া একটু হেসে বলে, আগে জানতাম মদ বলে একটা তরল পদার্থ আছে যা খেলে নেশা হয়, কিন্তু তার বেশি কিছু জানতাম না। আমি একটু হেসে জিজ্ঞাসা করি, আর এখন আমি 50-60 রকমের হুইস্কি, ভদগা, জিন, কনিয়াক, লিকুয়ার, পোর্ট শেরি ইত্যাদির নাম শুধু গড়গড় করে বলতেই পারি না। কার কীরকম বোতল ও দাম তাও মুখস্থ। আমি শুধু হাসি। সত্যি বাচ্চুদা, এই হরিদাসপুর বর্ডারের কাস্টমসে চাকরি করতে গিয়ে সারা পৃথিবীর কত কি জানলাম আর দেখলাম। কেয়া একবার আমার দিকে তাকিয়ে বলে, এইসব দেখা জানা ছাড়াও কত রকমের মানুষ দেখি। তা ঠিক, কিছু কিছু মানুষের সঙ্গে তো আমাদের এমন ভাব হয়ে গেছে যে তারা আত্মীয়ের চাইতেও অনেক বেশি, তাই নাকি? হ্যাঁ বাচ্চুদা, কেয়া একটু থেমে বলে, ব্যবসাদার ছাড়াও দুদিকের বেশ কিছু মানুষই নিয়মিত এখান দিয়ে যাতায়াত করেন। তাদের প্রায় সবাইকেই আমরা চিনি, আর কয়েকজন সত্যি আমাদের আত্মীয় বন্ধু হয়ে গেছেন। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর কেয়া এদেরই একজনের কথা আমাকে বলেছিল। হরিদাসপুর বেনাপোল সীমান্ত সেই ভোরবেলা থেকে সন্ধে পর্যন্ত প্রায় সব সময়ই সরগরম থাকে, আসা যাওয়া লেগেই আছে। তবু মাঝে মাঝে কখনো সখনো হঠাৎ একটু ঝিমিয়েও পড়ে। কোনো অদৃশ্য অজানা কারণে এই নিত্য ব্যস্ত সীমান্ত দিয়ে হঠাৎ মানুষের আসা যাওয়া থেমে যায়। দুদিকের সীমান্তের কাস্টমস ও চেকপোস্টের সব কর্মীদের কাছেই এই অপ্রত্যাশিত অবসর বড়ই প্রিয়, বড়ই মধুর। হবে না কেন? সরকারি অফিসে কাজ করলে নির্বিবাদে বলা যায়, আপনার ফাইল এখনও ফিনান্স থেকে আমাদের কাছে আসেনি, আপনি কাইন্ডলি সামনের সপ্তাহে একবার আসবেন। ভদ্রলোককে অত ঘোরাতে না চাইলে স্বচ্ছন্দে বলা যায়, আপনি লাঞ্চের পর আসুন। আশা করি তার মধ্যে চিঠিটা তৈরি হয়ে যাবে। সীমান্ত চেকপোস্টে এসব বিলাসিতার কোনো অবকাশ কর্মীদের নেই। শুধু তাই নয়, এদের ক্যালেন্ডারে লালের স্পর্শ পর্যন্ত নেই। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষদের জন্মদিন, মৃত্যুদিন, কোনো ধর্মীয় উৎসব, স্বাধীনতা প্রজাতন্ত্র দিবস থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মৃত্যু হলেও সীমান্তের কাস্টমস ইমিগ্রেশন চেকপোস্টের ঝাঁপ বন্ধ হয় না। এক কথায় ছুটি বা লাঞ্চ ব্রেক বলে কোনো শব্দ এদের ডিকশনারিতে থাকে না। দেশের মধ্যে যুদ্ধ লাগলে অবশ্য সবার আগে সীমান্তের দরজায় তালা পড়ে। যাই হোক, এমনই এক অবসরের সময় ওরা সবাই মিলে চা খেতে খেতে গল্প করছিলেন। হঠাৎ একজন মহিলা ধীর পদক্ষেপে কাস্টমস কাউন্টারে ঢুকে হাতের ব্যাগটা নিচে রেখে একবার কেয়ার দিকে তাকিয়ে একটু হাসলেন। কেয়া চা খেতে খেতেই হাত বাড়িয়ে বলল, পাসপোর্টটা দিন। ভদ্রমহিলা পাসপোর্ট ওর হাতে দিয়েই বললেন, আপনারা চা খেয়ে নিন, আমি অপেক্ষা করছি। চা খেতে খেতেই আমাদের কাজ করতে হয়। আমার জন্য ব্যস্ত হবেন না, 5-10 মিনিট অপেক্ষা করলে আমার কোনো ক্ষতি হবে না। এ ধরনের কথা তো কেউ বলে না। কেয়া একটু অবাক হয়, খুশি হয়ে বলে, তাহলে আপনিও একটু চা খান। না না, তার কি দরকার, সামান্য 1 কাপ চা ছাড়া তো কিছু নয়, অত আপত্তি করছেন কেন? এইভাবেই প্রথম আলাপ। দিন 15 বাদে উনি আবার দেশে ফেরার পথে সীমান্তে হাজির। সেদিনও কেয়া ডিউটিতে। কি এরই মধ্যে দেশে ফিরে যাচ্ছেন? হ্যাঁ ভাই। কোথায় কোথায় ঘুরলেন? আমি তো শুধু আজমির শরীফ আর কলকাতার জন্যই এসেছিলাম। কেয়া চা বিস্কুট আনতে দিয়ে আবার প্রশ্ন করে, আজমির যখন গিয়েছিলেন তখন দিল্লি, আগ্রা, জয়পুর নিশ্চয় দেখেছেন? না ভাই, আমি আর কিছু দেখিনি। কেয়া অবাক হয়ে বলে, সে কি, এত কষ্ট এত খরচ করে আজমির গেলেন অথচ দিল্লি, আগ্রা, জয়পুর দেখলেন না? আয়শা একটু ম্লান হেসে বললেন, ট্রেন বদলাতে হবে বলে আসা যাওয়ার পথে দুরাত দিল্লিতে থেকেছি ঠিকই, কিন্তু কোনো কিছু দেখিনি। কেন? কেয়া বিস্ময়ের সঙ্গে ওর দিকে তাকিয়ে বলে, দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ লালকেল্লা, কুতুব মিনার দেখতে আসে, আর আপনি দিল্লিতে দুরাত কাটিয়েও? আয়েশা একটু ম্লান হাসি হেসে বললেন, না ভাই, ওসব দেখতে আর ইচ্ছে করে না। না, কেয়া আর প্রশ্ন করে না, উচিত মনে করে না, কিন্তু মনে মনে ভাবে, এই বয়সেই এমন বৈরাগ্য কেন? কত বয়স হবে? 30-32, খুব বেশি হলে 34-35, বোধহয় অত হবে না, হয়তো বিয়েও করেননি। তাছাড়া অমন রূপ। শুধু কেয়া না, অন্য মেয়েরাও ওর দিকে না তাকিয়ে পারে না। অতি সাধারণ একটা ছাপা শাড়ি আর সাদা ব্লাউজ, মাথায় আলতো করে বাঁধা একটা খোঁপা। না, কানে, গলায়, হাতে কোনো অলংকার নেই।
বাঁ হাতে একটা বড় ঘড়ি, ব্যাস আর কিছুই নেই। বাহুল্য তো দূরের কথা, তবু ওকে এমন অপরূপা মনে হয় যে দুটো চোখ টেনে নেবেই। সুন্দর ও সৌন্দর্যের বৈশিষ্ট্যই এখানে। চাঁপা চামেলি জুঁই যেখানেই থাকুক, তাদের সৌন্দর্য সৌরভে অন্তত মুহূর্তের জন্যও মানুষ একটু আনমনা হবেই। কেয়া ওকে কিছুই জিজ্ঞেস করে না। 2-1 মিনিটের মধ্যেই কাস্টমসের কাজ শেষ হয়। বিদায়ের প্রাক্কালে কেয়া শুধু বলে, আবার আসবেন। আসবো বই কি, এখানে না এসে আর কোথায় যাব? আয়েশা একটু হেসেই জবাব দেন, কিন্তু সামান্য হাসিতেও ওই মুখে যে ঔজ্জ্বল্য কেয়া আশা করেছিল তা দেখা গেল না। ভোল্টেজ কম থাকলে 200-100 পাওয়ারের বাল্বও যেমন টিমটিম করে জ্বলে, ঠিক তেমন আর কি। কেয়া আমার দিকে তাকিয়ে বলল, প্রথম কয়েকবার যাতায়াত করার সময় কিছুই জানতে পারিনি। শুধু পাসপোর্ট দেখে জেনেছিলাম উনি বহুদিন বিদেশে ছিলেন, আর উনি ডাক্তার। আর কিছুই জানতে পারোনি? না। একটু থেমে বলল, তবে ওকে দেখে এইটুকু আন্দাজ করেছিলাম কোথায় যেন একটা ব্যথা লুকিয়ে আছে, কিন্তু উনি প্রকাশ করতে চান না। দিন চলে যায়, মাস ঘুরে যায়। কত শত সহস্র যাত্রী হরিদাসপুর সীমান্ত দিয়ে যাতায়াত করেন। ইমিগ্রেশন চেকপোস্টে তাদের পাসপোর্টে ছাপ পড়ে। কাস্টমসের লোকজনের সঙ্গে ভাব ভালোবাসা জমাতে চান। যাত্রীদের সঙ্গে অহেতুক বকবক করতে চেকপোস্ট কাস্টমসের কর্মীদেরও তেমন গরজ হয় না, কিন্তু কখনো কখনো ব্যতিক্রম ঘটে বই কি। আরে আপনি? কেয়া আয়েশাকে দেখেই হাসতে হাসতে উঠে দাঁড়ায়। কাউন্টারের ওপর হ্যান্ডকাফ রেখেই আয়েশা ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, কেমন আছেন ভাই? ভালো। মুহূর্তের জন্য একটু থেমেই কেয়া জিজ্ঞেস করে, আপনি? খুব ভালো আছি। কৃষ্ণপক্ষের গভীর অন্ধকার রাত্রে কোনো চিরদুঃখীর বেহালায় যে কান্নার সুর ভেসে আসে, আয়েশার কথাই ঠিক তেমনি বেদনার ছোঁয়া পায় কেয়া। একবার ওর দিকে তাকায়, বোধহয় ওর বেদনার ইঙ্গিত পাবার চেষ্টা করে। না না, অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে চায় না সে। তাই শুধু জিজ্ঞেস করে, এবারও কি আজমির যাচ্ছেন? না ভাই, এবার শুধু কলকাতায় যাচ্ছি। কিছুদিন থাকবেন তো? কেয়ার পাশের চেয়ারে বসতে বসতে উনি বলেন, শুধু কালকের দিনই থাকবো, পরশুই ফিরবো। কেয়া অবাক হয়ে বলে, সে কি, মাত্র একদিনের জন্য কলকাতা যাচ্ছেন? আয়েশা ঠোঁটের কোনায় ঈষৎ হাসির রেখা ফুটিয়ে বলেন, কালকেই আমার কাজ। তারপর শুধু শুধু কি করতে থাকবো? একটু থেমে কেয়ার দিকে তাকিয়ে বলেন, তাছাড়া একলা একলা কি করব বলুন? কেয়া কিছু বলার আগেই উনি আবার বলেন, আপনি চলুন না আমার সঙ্গে, 2-4 দিন বেশ একসঙ্গে কাটানো যাবে। এ সংসারে সবাই কিছু কিছু মানুষের সান্নিধ্য পাবার জন্য কাঙাল। মনের এই বাসনা কখনো পূর্ণ হয়, কখনো হয় না। কখনো কেউ প্রকাশ করে, কখনো আবার অপ্রকাশিতই থেকে যায়। মনের ইচ্ছা মনের মধ্যেই চাপা থাকে। আয়েশার সঙ্গে একটু ঘনিষ্ঠ হবার স্বাদ কেয়ার মনের মধ্যে নিশ্চয়ই ছিল। তাই তো সে 2-1 ইন্সপেক্টরের সঙ্গে কথা বলেই দৌড়ে সুপারিনটেন্ডেন্ট সাহেবের কাছে গেল। কয়েক মিনিট পরেই কেয়া ঘুরে এসে বলল, আপনি যদি বিকেলের দিকে যান তাহলে আমিও যেতে পারি। ও একটু থেমে বলল, আমি বহুদিন কলকাতায় যাই না। আয়েশা বললেন, আপনি যদি যান তাহলে কেন বিকেলে যাব না? আজ রাত্রির মধ্যে কলকাতায় পৌঁছালেই হলো। ফুল আর মালা নিয়ে 3 জলার কবরখানায় ঢোকার আগেই আয়েশা মনে মনে বললেন, আসসালাতু ইয়া আহলুল কবর, হে পবিত্র কবরবাসীরা, তোমাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুন। তারপর ধীর পদক্ষেপে এগিয়ে গিয়ে ফুল আর মালায় ঢেকে দিলেন সারা কবরটা, জেলে দিলেন ধূপ। হাঁটু ভেঙে বসে 2 হাত পেতে মোনাজাত করলেন কতক্ষণ। মোনাজাত শেষ হবার পরও উনি ওঠেন না, উঠতে পারেন না। নীরবে চোখের জল ফেললেন আরও কতক্ষণ। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে কেয়াকে বললেন, চলুন ভাই। কেয়া সঙ্গে সঙ্গে এগুতে পারে না। ওইখানে দাঁড়িয়েই জিজ্ঞেস করলো, এটা কার কবর? আমার শত্রুর। কেয়া কোনো কথা না বলে ওর দিকে তাকাতেই উনি অশ্রুরুদ্ধ কণ্ঠে বললেন, যে আমার সারা জীবনের সমস্ত আনন্দ কেড়ে নিয়েছে, যার জন্য আমাকে চিরকাল শুধু চোখের জল ফেলতে হবে, সে শত্রু না? কেয়া আর কোনো প্রশ্ন করেনি, কিন্তু মর্মে মর্মে অনুভব করেছিল ওর মনের ব্যথা ও ভালোবাসার গভীরতা। তিলজলা কবরখানা থেকে ফেরার পরও বিশেষ কোনো কথা হয়নি। তবে সেদিন রাত্রে আর আয়েশা না বলে পারেনি। ফাইনাল MBBS এর রেজাল্ট ভালোই হলো, তাছাড়া সার্জারিতে একটা গোল্ড মেডেলও পেলাম। আয়েশা একবার নিঃশ্বাস নিয়ে বলল, আর ওই গোল্ড মেডেল পাওয়াই আমার কাল হলো। কেন? কেন আবার? আমাকে FRCS পড়াবার জন্য সবাই মেতে উঠলেন।
সত্যি আয়েশার বিলেত যাবার তেমন ইচ্ছে ছিল না। হাজার হোক বাবা মার একমাত্র সন্তান, ওদের ছেড়ে অত দূরে যেতে মন চাইছিল না। কিন্তু আত্মীয় স্বজন থেকে শুরু করে মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার করিম পর্যন্ত এমন করে বললেন যে আয়েশা অনেকটা অনিচ্ছা সত্ত্বেও যেতে রাজি হলো। তারপর একদিন অপরাহ্ন বেলায় ঢাকা থেকে রওনা হয়ে করাচি, রোম, প্যারিস ডিঙিয়ে লন্ডন হাজির হলো। সময় তো কোনো কারণেই অপেক্ষা করতে জানে না, পারে না। দেখতে দেখতে পার হয়ে গেল কত দিন, কত মাস। আয়েশা সত্যি সত্যি একদিন এডিনবরা থেকে FRCS হয়। রেজাল্ট বেরোবার পরদিন সকালেই ডাক্তার ম্যাক্সওয়েল ওকে বললেন, নো আয়েশা, আমি এখনই তোমাকে ঢাকা ফিরতে দেব না। তুমি অ্যাটলিস্ট বছর 2 আমার সঙ্গে কাজ করবে। পৃথিবী বিখ্যাত অত বড় সার্জেনের এমন আমন্ত্রণে আয়েশা নিজেকে ধন্য মনে করে, কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকার জন্য মন প্রাণ আকুল হয়ে ওঠে। লুক হিয়ার আয়েশা, আমি ডেফিনেটলি জানি বছর 2 আমার সঙ্গে কাজ করলে তুমি রিয়েলি আউটস্ট্যান্ডিং সার্জন হবে। আয়েশা শুধু বলেছিল, অ্যাজ ইউ প্লিজ স্যার। ডাক্তার ম্যাক্সওয়েল 2 হাত দিয়ে ওর ডান হাতটা চেপে ধরে বলেছিলেন, আমি জানতাম তুমি আমার রিকোয়েস্ট টার্ন ডাউন করবে না। লন্ডনের অন্যতম প্রাচীন ও বিখ্যাত সেন্ট টমাস হাসপাতালে আয়েশার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে কেয়াকে বলল, জানো ভাই, ওই লন্ডনে এসেই আমার সর্বনাশ হলো। কেন? বাঙালিদের নববর্ষ অনুষ্ঠানে কয়েকটা রবীন্দ্রসঙ্গীত গাইবার পরই একজন ইয়াংম্যান আমাকে এসে কি বলল জানো? কি বললেন? ঘন কালো মেঘের ফাঁক দিয়েও যেন ঈষৎ সূর্যরশ্মি দেখা যায়। আয়েশা একটু হাসে। বোধহয় সেদিনের স্মৃতি রোমন্থন করেও একটু সুখের পরশ অনুভব করে সে। শুনলাম ডাক্তার ম্যাক্সওয়েলের আন্ডারে সেন্ট টমাস হাসপাতালে কাজ করছেন। হ্যাঁ। উনি আয়েশার দিকে সোজাসুজি তাকিয়ে একটু হেসে বললেন, আল্লাহ আর কি কি গুণ আপনাকে দিয়েছেন বলতে পারেন? ওর কথায় আয়েশা একটু না হেসে পারে না। জিজ্ঞেস করে, তার মানে? এমন রূপ যে তাকাতে ইচ্ছে করে না, এমন বিচ্ছিরি গান গাইলেন যে কেউ হাততালি দিল না, তার উপরে হাতুড়ে ডাক্তার ম্যাক্সওয়েলের জুনিয়র। যে বাঙালি ছেলেমেয়েরা দেশে থাকতে সহজভাবে মেলামেশা করতে পারে না, তারাই বিদেশে গিয়ে কত পাল্টে যায়, যাবেই। পরিবর্তিত সামাজিক পরিবেশে এই পরিবর্তন নিতান্তই স্বাভাবিক এবং প্রত্যাশিতও। তাই ওর কথায় আয়েশা বিস্মিত হয় না। তবে মনে মনে ভাবে, এত মানুষ গান শুনলেও ঠিক এই ধরনের অভিনন্দন তো আর কেউ জানালেন না। কেয়াকে অত্যন্ত আপনজন ভেবেই আয়েশা বলেন, বিশ্বাস করো কেয়া, সেদিনের আগে কোনোদিন কখনো এক মুহূর্তের জন্য মনে হয়নি কাউকে ভালোবাসি বা এমন কাউকে দেখিনি যাকে ভালোবাসতে ইচ্ছে করেছে। সেদিন সেই মুহূর্ত থেকে আমি রশিদের ভালোবাসায় ভেসে গেলাম। কেয়া একটু হেসে বলল, কোনো না কোনো দিন তো মানুষের জীবনে বাঁধ ভাঙবেই ভাই। তা ঠিক, কিন্তু আগে তো তা ভাবতাম না। তারপর? আয়েশা একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, বেশি দিন না, বছর 1.5 মাত্র। স্বপ্ন দেখতে দেখতেই কেটে গেল। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্র হয়েও রশিদ যে এমন গান পাগল হবে তা আয়েশা ভাবতে পারেনি। পার্লামেন্ট হিলে বসে অনেকক্ষণ অনেক কথা বলার পর রশিদ আয়েশার একটা হাত আলতো করে নিজের হাতের মধ্যে নিয়ে বলল, জানো বেগম, আমি কি স্বপ্ন দেখি? কি? রশিদ একটু চুপ করে থাকে। তারপর সবুজের মেলায় দৃষ্টি ছড়িয়ে প্রায় আনমনেই বলে, আমি মারা যাবার 5-10 মিনিট পর তুমি মারা যাবে। আয়েশা অবাক হয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ এ কথা বলছো কেন? কেন আবার? মানুষ হয়ে যখন জন্মেছি তখন মরতে তো হবেই। রশিদ ওর মুখের দিকে তাকিয়ে বলে, কিভাবে বেঁচে থাকবো তা যদি ভাবা যায় তাহলে মারা যাবার বিষয়ে বা ভাবতে বাধা কি? কিন্তু তুমি বা আগে মরবে কেন, আর আমি বা তার 5-10 মিনিট পরে মরবো কেন? কেন আবার মরবার সময় তোমার গান শুনবো না? রশিদ নির্বিকারভাবে বলে। আয়েশা ওর কথা শুনে স্তম্ভিত হয়ে যায়। বিস্মিত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে, তুমি যখন মারা যাবে তখন আমি গান গাইবো? হ্যাঁ বেগম, আমি মারা যাবার সময় তুমি গান গাইবে। জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। বাদশাহ, তুমি একটা বদ্ধ পাগল। বর্ষণ ক্লান্ত শ্রাবণ সন্ধ্যার আকাশে মুহূর্তের জন্য বিদ্যুতের আলোর মতো আয়েশার মুখেও ঈষৎ হাসির রেখা একবার যেন উকি দেয়। বলে, সত্যি কেয়া, বাদশাহ একটা আস্ত পাগল ছিল। একদিন কি বলতো জানো? কেয়া মুখে কিছু বলে না, শুধু ওর দিকে তাকিয়ে থাকে। বলতো, বেগম, আজ কোনো কথা বলবো না, শুধু তোমাকে প্রাণ ভরে দেখব। আবার কতদিন ও গান শোনার পর কিছু খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে পড়তো। কেন?
কেন? ও বলতো রবি ঠাকুরের এইসব গান শুনলে এমন মন ভরে যায় যে আর খাওয়া দাওয়ার ইচ্ছেই করে না। উনি রবীন্দ্রনাথের খুব ভক্ত ছিলেন, তাই না? হ্যাঁ ভাই। আয়েশা ওর ক্ষণস্থায়ী বসন্তের স্মৃতি রোমন্থন করে প্রচ্ছন্ন গর্বের হাসি হেসে বলে, বাদশাহ তোমাদের কলকাতার প্রেসিডেন্সি কলেজের অত্যন্ত নামকরা ছাত্র ছিল। তাছাড়া এমএতে সেবার ও একাই ফার্স্ট ক্লাস পায়। এলএসিতে ভর্তি হবার পর অবসর সময় শুধু সঞ্চয়িতা পড়েই কাটাতো। কেয়া একটু হাসে। হাসছ কি ভাই? আমার সঙ্গে আলাপ হবার আগে ওই বিদেশে সঞ্চয়িতাই ছিল ওর একমাত্র বন্ধু। মত তো দূরের কথা, বাদশাকে কোনোদিন একটা সিগারেট পর্যন্ত খেতে দেখিনি। আয়েশা একটু থেমে বলে, ওর 1.5 বছর বয়সের সময় ওর আব্বা মারা যান। আম্মা অনেক দুঃখে কষ্টে ওকে বড় করেন, তাই তো আম্মা দুঃখ পান। এমন কোনো কিছু ও করতো না, কিন্তু... আয়েশা হঠাৎ থেমে যায়, মুখ নিচু করে কি যেন ভাবে। কেয়াই প্রশ্ন করে, কিন্তু কি? আয়েশা মুখ না তুলেই মাথা নাড়তে নাড়তে বিড়বিড় করে, ছোটবেলা থেকে আম্মাকে কোনোদিন কোনো ব্যাপারে দুঃখ দাওনি বলেই বোধ হয় এক আঘাতেই সব পাওনা মিটিয়ে দিলে, তাই না? অনেকক্ষণ কেউই কোনো কথা বলে না। বোধহয় এইভাবেই 10-15 মিনিট কেটে যায়। তারপর কেয়া জিজ্ঞেস করে, আম্মা কোথায় আছেন? তিলজলার কবর থেকে ফেরার পর আম্মা আর বেনেপুকুরের বাড়িতে ফিরে যাননি। আর ফিরে যাননি? এবার আয়েশা মুখ তুলে ওর দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নেড়ে বলে, না ভাই, আম্মা আজও ফিরে আসেননি। খুব জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আম্মা নিশ্চয়ই ছেলের কাছেই চলে গেছেন। নরক যন্ত্রণা ভোগ করছি শুধু আমি। হরিদাসপুর সীমান্ত দিয়ে দুদেশের কত অসংখ্য নারী পুরুষ যাতায়াত করেন, কিন্তু তাদের মনের কথা, প্রাণের দুঃখের হদিস পায় না চেকপোস্ট কাস্টমসের কর্মীরা। সম্ভবও নয়। সুখ দুঃখের কথা জানাবার বা জানবার গরজই বা কার হয়? কদাচিৎ কখনো ব্যতিক্রম ঘটে বই কি, হাজার হোক সবাই তো মানুষ। যাত্রীদের মতো চেকপোস্ট কাস্টমসের লোকজনেরও তো হৃৎপিণ্ড ওঠানামা করে। সুখ দুঃখ, প্রেম ভালোবাসা, বিরহ বেদনার অনুভূতি তো সব মানুষেরই আছে। রক্ত মাংসের দেহ তো এর ঊর্ধ্বে যেতে পারে না। কথায় কথায় অনেক রাত হয়েছিল, দুজনেই শুয়ে পড়ে। মুখোমুখি শুয়ে থাকলেও কেউ কোনো কথা বলে না, বলতে পারে না। নিশুতি রাতের কোলে দুজনেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ কী কারণে যেন কেয়ার ঘুম ভেঙে যায়। বারান্দা থেকে ভেসে আসে, জীবন মরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে, এমোর হৃদয়ের বিজন আকাশে, তোমার মহাসন আলোতে ঢাকাশে। না, আয়েশা আর পারে না, হাউ হাউ করে কেঁদে ওঠে, বাদশাহ আমাকে তুমি কাছে টেনে নাও লক্ষ্মীটি, আমি আর পারছি না বাদশাহ। কেয়া এক চুল নড়তে পারে না, সাহস হয় না। প্রাণহীন মর্মর মূর্তির মতো বিছানায় বসে বসেই শুধু চোখের জল ফেলে। অধিকাংশ মানুষই মানুষের কাছ থেকে পালিয়ে অরণ্য, পর্বত, সমুদ্রের কাছে ছুটে যায় শান্তির আশায়, আনন্দের লোভে, বৈচিত্র্যের সন্ধানে। কিন্তু মানুষের কাছে যে শান্তি, যে আনন্দ ও বৈচিত্র্য কখনো কখনো পাওয়া যায়, তা কি অন্যত্র সম্ভব? প্রকৃতির লীলাক্ষেত্রে মৌনী হিমালয়, আকাশচুম্বী বনানী, অশান্ত দুরন্ত সমুদ্র নিশ্চয়ই এক একটি বিস্ময়। কিন্তু সব বিস্ময়ের শেষ কি মানুষ না? আমাদের আশেপাশেই চেনা অচেনা মানুষই তো পরম বিস্ময়। লন্ডন না, নিউ ইয়র্ক না, রোম, প্যারিস, মস্কো না, দিল্লি বা হাতের কাছের করাচিতেও না, এই হরিদাসপুর বেনাপোল সীমান্ত চেকপোস্টের 2-1টি রাত কাটিয়ে সেই চিরসত্যকে আবার নতুন করে উপলব্ধি করলাম। বাংলাদেশ যাবার সময় নিত্য যখন আমাকে ফেরার পথে এখানে কয়েকদিন কাটাবার আমন্ত্রণ জানিয়েছিল, তখন প্রস্তাবটি বিশেষ লোভনীয় মনে হয়নি। বোধহয় মনে মনে একটু হাসিও পেয়েছিল। ভেবেছিলাম একই দার্জিলিং না ওটি বা নৈনিতাল যে নিত্য এমন করে আমন্ত্রণ করছে। মনে মনে ইচ্ছা অনিচ্ছার দোলা খেতে খেতেই বেনাপোলের ওসি সাহেবের কাছে পাসপোর্ট ছাপ লাগাবার জন্যই গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পাসপোর্টের ছাপকে ম্লান করে মনের ছাপই অনেক অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠল। সীমান্তের পাশে 2টি দিন কাটাবার পর আজ মনে হচ্ছে এই তো এলাম। মাত্র এই 2টি দিনের মধ্যেই কি সীমান্তের দুদিকের খাকি পোশাক পরা মানুষগুলোকে ভালোবেসে ফেলেছি? জানি না, শুধু এইটুকুই বুঝতে পারছি, এদের সান্নিধ্য আমার ভালো লাগছে। এদের ছেড়ে যেতে ঠিক উৎসাহ বোধ করছি না। একেই কি ভালোবাসা বলে, নাকি বন্ধুত্বের লোভ, সান্নিধ্যের মোহ? নিত্য এই 2 দিন আর ওদের ব্যারাকে থাকেনি। ডিউটির সময়টুকু ছাড়া আমার সঙ্গে থাকারই চেষ্টা করেছে। রাত্রে আমার সঙ্গেই কাস্টমস কলোনির গেস্ট হাউসে থাকে।
দুটো খাটে মুখোমুখি শুয়ে আমরা কত গল্প করি। সকালে ঘুম থেকে উঠেই নিত্যকে চুপ করে বসে থাকতে দেখেই জিজ্ঞেস করলাম, কি হলো, সকালে উঠেই কি এত ভাবছো? ভাবছি জয়ন্তীর কথা। জয়ন্তীর কথা? হঠাৎ ওর কথা ভাবছো কেন? ও আগের মতো গম্ভীর হয়েই বলল, 5-7 তারিখের মধ্যেই ফিরবে বলেছিল, কিন্তু নিত্য কথাটা শেষ না করেই কি যেন ভাবে। আমিও জয়ন্তীর কথা মতোই 7 তারিখে এসেছি। ও না বললে হয়তো 2-1 দিন এদিক ওদিক কাটিয়ে আসতাম। মনে মনে কোনো স্বপ্ন না দেখলেও ওর সান্নিধ্যের লোভ নিশ্চয়ই ছিল। এই 2 দিন নানা জনের সান্নিধ্যে সব সময় ওর কথা মনে পড়ার সুযোগ না পেলেও বারবার বহুবার ওর কথা ভেবেছি। ভাবতে ভালো লেগেছে, না ভেবে পারিনি। মনে মনে কত কি ভেবেছিলাম প্রায় নির্জন যশোর রোডের আলোয় ছায় আমরা দুজনে কত ঘুরবো, কত কথা বলবো আর শুনবো। হয়তো আরও কিছু ভেবেছিলাম। না, ভালোবাসিনি, কিন্তু শীতের আগে হেমন্তের শেষে শিশির ভেজা সকালে যেমন সামান্য শিহরণ অনুভূত হয়, অনেকটা সেই রকম চাপা ভালো লাগার ক্ষীণ অনুরণন বোধ হয় মনের এক নিভৃত পল্লীতে জেগে উঠেছিল। ওর মধ্যে কার যেন একটা প্রতিচ্ছবি, কোনো এক হারিয়ে যাওয়া স্মৃতির এমন প্রতিবিম্ব দেখেছি যে তারই আশায় কি সোনার হরিণের পিছনে আমার মন ছুটেছে। মনের মধ্যে যাই হোক, আমি কখনো কিছু প্রকাশ করিনি, করা সম্ভব নয়। তাই তো একটু তাচ্ছিল্যের হাসি হেসেই নিত্যকে বললাম, হাজার হোক বাবা মার কাছে গেছে, কবে ফিরবে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? না, ও 7 তারিখেই ফিরবে বলেছিল, কিন্তু একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাছাড়া ও জানে আমি একজনের খবরের জন্য বসে আছি। এবারও যেন নিত্য পুরো কথাটা বলল না। মনে হলো কিছু কথা ওর মনের মধ্যেই লুকিয়ে রইল। আমিও ওকে কোনো প্রশ্ন করলাম না। সকালবেলায় নিত্য কোনোদিনই গল্পগুজব করার বিশেষ সময় পায় না। অনেক রাত পর্যন্ত গল্প করার জন্য 2 দিনই সকালে উঠতে দেরি হয়েছে। তাই আজকেও ও তাড়াতাড়ি তৈরি হয়ে চেকপোস্টে চলে গেল। নিত্য চলে যাবার পর একটা সিগারেট শেষ করার আগেই অমিত আর নিবেদিতা হাসতে হাসতে আমার ঘরে ঢুকলো। আমি ওদের দেখেই প্রশ্ন করি, সকালে ঘুম থেকে উঠেই দাদার কথা মনে পড়ল? অমিত বলল, আজ থেকে তো আমার নাইট ডিউটি শুরু, তাই বাড়িতে বসে না থেকে আপনার এখানে চলে এলাম। নিবেদিতা ফ্লাস্ক ভর্তি চা এনেছিল। ফ্লাস্ক থেকে কাপে চা ঢালতে ঢালতে বলল, আপনাকে তো রোজ রোজ পাবো না, তাই ভাবলাম একটু বিরক্ত করে আসি। আমি সকাল থেকে মাঝরাত্রির পর্যন্ত তোমাদের সবাইকে বিরক্ত করছি, তাতে কি তোমার আশ মেটেনি? নিবেদিতা আমার হাতে চায়ের কাপ তুলে দিতে দিতে একটু হেসে বলল, আপনার বিরক্ত করার দৌলতে তবু আমরা একঘেয়েমি থেকে একটু মুক্তি পেয়েছি। অমিত বলল, ঠিক বলেছ। চা খেতে খেতে আমরা 3 জনে কথা বলি। আমার আর অমিতের পেয়ালা খালি হতেই নিবেদিতা আবার ভরে দেয়। ওই পেয়ালার চা শেষ হতে না হতেই একটা টিফিন বক্স আর ফ্লাস্ক হাতে নিয়ে রেখা নিবেদিতার দিকে তাকিয়ে বলল, তুই তো ভারী স্বার্থপর, আমাকে না ডেকেই নিজের বরকে নিয়ে দাদার কাছে চলে এলি। অমিত বলল, দোষটা ওর নয়, আমার। আমি ওকে। রেখা টেবিলের ওপর টিফিন বক্স আর ফ্লাস্ক রাখতে রাখতে বলল, সে আমি জানি। আপনার সংসর্গে যে নিবেদিতা দিন দিন খারাপ হচ্ছে তা কি আমরা জানি না? আমি সঙ্গে সঙ্গে বললাম, দুঃখ করো না রেখা, আমার সংসর্গে তোমরা সবাই খারাপ হয়ে নিবেদিতার সমান সমান হয়ে যাবে। ওরা 3 জনে হাসতে হাসতে প্রায় একসঙ্গেই বলে, না দাদা, আপনি কাউকেই খারাপ করবেন না। রেখার আজ ছুটি, তাই সকালবেলাতেই আড্ডাটা বেশ জমে ওঠে। ওরই মধ্যে চিড়ের পোলাও আর একবার চা হয়ে যায়। ডিউটিতে যাবার পথে অরূপ শাসিয়ে যায়, বাচ্চুদা, সন্ধে 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমি আর আপনি দরজা বন্ধ করে গল্প করব। কোনো আলতু ফালতু ছেলে মেয়ে সেখানে ঢুকতে পারবে না। রেখা হাসি চেপে বলল, ঠিক বলেছ অরূপদা, নিবেদিতার মতো আজে বাজে মেয়েকে আমাদের আড্ডায় ঢুকতে না দেওয়াই উচিত। থাক, আর ন্যাকামি করতে হবে না। কথাটা শেষ করতে না করতেই অরূপ ঘরের বাইরে পা বাড়ায়। আমাদের আসর আবার জমে ওঠে। কোথা দিয়ে যে 1-1.5 ঘন্টা সময় পার হয়ে যায় তা আমরা কেউই টের পাই না। হঠাৎ হাসতে হাসতে নিত্যকে ঘরে ঢুকতে দেখেই অবাক হয়ে যায়। সকালবেলায় যাকে গম্ভীর মুখে অফিসে যেতে দেখলাম তার মুখে এত হাসি দেখে অবাক হব না? আমি কিছু বলার আগেই ও পেছন ফিরে বলল, দেখুন বাচ্চু কীরকম আড্ডা জমিয়েছে। ঘরের দরজায় পা দিয়েই জয়ন্তী এক পলকের জন্য আমার দিকে তাকিয়েই নিত্যকে বলল, আপনার বন্ধু এখানে আছেন তা তো এতক্ষণ বলেননি। সরি। যাবার দিনই অমিতের সঙ্গে জয়ন্তীর পরিচয় হয়েছিল, তাই অমিত নিবেদিতা আর রেখার সঙ্গে ওর পরিচয় করিয়ে দেয়।
রেখা সঙ্গে সঙ্গে ওকে 1 কাপ চা দিয়েই বলে, চিড়ের পোলাও ফুরিয়ে গেছে বলে দিতে পারলাম না বলে রাগ করবেন না। এবার জয়ন্তী আমার দিকে তাকিয়ে একটু হেসে বলেন, বেশ সুখেই আছেন দেখছি। আপনি ছিলেন না বলেই সুখে ছিলাম, ভয় নেই, আজ দুপুরের ট্রেনেই পালাচ্ছি। নিত্য চা খেতে খেতে বলল, আজকে তোমাদের কাউকেই ছাড়ছি না, কাল সকালের ট্রেনে দুজনেই একসঙ্গে চলে যেও। জয়ন্তী সঙ্গে সঙ্গে ওকে বলল, আমি না হয় আপনার মেয়ের খবর এনে দিয়েছি বলে খাতির পেতে পারি, কিন্তু ওকে আটকাচ্ছেন কেন? আমি জয়ন্তীর কথা শুনে অবাক হয়ে নিত্যর দিকে তাকিয়ে বলি, তোমার মেয়ের খবর উনি আনলেন কি করে? নিত্য জবাব দেবার আগেই জয়ন্তী ওকে বলেন, সে কি, আপনি আপনার বন্ধুকেও মেয়ের কথা বলেননি? নিত্য একটু লজ্জিত হয়েই বলে, না, বলা হয়নি। জয়ন্তী বললেন, থাক, আপনাকে আর বলতে হবে না, আমি ওকে বলবো। কদিন ধরেই দিনরাত বৃষ্টি হচ্ছিল। শনিবার বিকেলের দিকে সেই সঙ্গে শুরু হলো তুমুল ঝড়। সীমান্তের দুদিকেই যে কত বড় বড় গাছপালা ভেঙে পড়ল তার ঠিক ঠিকানা নেই। আশেপাশের গ্রামের অধিকাংশ কাঁচা বাড়িরই চালা উড়ে গেল, বহু পাকা বাড়িরও কম ক্ষতি হলো না। চেকপোস্টের শিববাবু 3 সপ্তাহ পর গত বৃহস্পতিবার বাড়ি গিয়েছেন। অফিসের কাজেই এসআই পৃথিশবাবুকে শুক্রবার সকালে কলকাতা পাঠাতে হয়েছে। ওদের দুজনেরই শনিবার বিকেলের মধ্যে ফেরার কথা, কিন্তু সন্ধে পর্যন্ত তাদের কোনো পাত্তা নেই। সন্ধে ঘুরে যাবার পর এএসআই নিরঞ্জনবাবু নিত্যকে বললেন, স্যার, ওদের দুজনের কেউই তো এখনো এলেন না। নিত্য একটু চিন্তিত হয়েই বলল, হ্যাঁ, তাই তো দেখছি। মনে হয় এই ঝড় বৃষ্টির মধ্যে ওরা ফিরতেও পারবেন না। কোথাও হয়তো তার ছিঁড়ে গেছে, তাই ট্রেন চলছে কিনা তাই বা কে জানে। তাও হতে পারে স্যার। ঠিক এমন সময় খুব জোরে বাজ পড়তেই আলো নিভে গেল। নিত্য বলল, বোধহয় বনগাঁ শহরের কাছাকাছি বাজ পড়ল। কার সর্বনাশ হলো কে জানে। কনস্টেবলরা সঙ্গে সঙ্গে লণ্ঠন জ্বেলে দেন। নিরঞ্জনবাবু এবার বলেন, স্যার, ওরা দুজনের কেউই যদি না আসেন তাহলে রাত্রে কি আমরাই থেকে যাব? হ্যাঁ হ্যাঁ, আমিই দেব। এবার ও একটু হেসে বলে, রাত্রে আপনারা ডিউটি দিলে সকালেই আপনাদের হাসপাতালে পাঠাতে হবে। কিছুক্ষণ পর নিত্য একবার ওপারে গিয়ে চেকপোস্ট ওসি সাহেব ও কাস্টমসের সবাইকে বলে এলেন, শিববাবু আর পৃথিশবাবু ফিরে আসেননি বলেই রাত্রে আমি ডিউটিতে থাকব। মনে হয় না এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ আসবে, তবু ভাই আপনারা একটু খেয়াল রাখবেন। ওরা সবাই ওকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়ে বললেন, কোনো পাগল ছাড়া আর কেউ আজ ঘর থেকে বেরোবে না। নিত্য হাসতে হাসতে বলে, পাগল এলে তো আমাদের কাজ আরও বেড়ে যাবে। নিত্য খেয়ে দিয়ে ডিউটিতে আসার পর ঝড়ের বেগ সামান্য একটু কমলেও আরও জোরে বৃষ্টি শুরু হলো। ঘরের দরজা আগেই বন্ধ ছিল, কিন্তু এবার জানালা খুলে রাখাও অসম্ভব হয়ে উঠল। টেবিলটা আরও খানিকটা দূরে সরিয়ে রথিন বললেন, স্যার, জানালা দিয়ে বড্ড বেশি জল আসছে। কি আর করা যাবে, জানালা বন্ধ করলে তো কিছুই আর দেখা যাবে না। কনস্টেবল রথিন একটু হেসে বললেন, স্যার, আজকে জানালার সামনে দিয়ে কেউ গটগট করে হেঁটে গেলেও আমরা তাকে দেখতে পাবো না। নিত্যও হাসে, বলে, তা ঠিক। রাত 10:30 11টা নাগাদ বাঞ্ছা কোনো রকমে 1 মগ ভর্তি চা পৌঁছে দিয়েই বলল, স্যার, ঘরে এত জল পড়ছে যে আর চা তৈরি করা সম্ভব হবে না। ঠিক আছে, কি আর করা যাবে। রাত এগিয়ে চলে, ঝড় বৃষ্টির মাতলামিও সমান তালে চলতে থাকে। নিত্য চেয়ারে বসে টেবিলের ওপর 2টো পা তুলে দিয়ে সিগারেট টানে। দুজন কনস্টেবল চুপচাপ বসে বসে ক্লান্ত হয়, মাঝে মাঝে একটু ঝিমানিও ধরে। সময় যেন কাটতে চায় না, তবু সময় এগিয়ে চলে। লণ্ঠনের আলোয় একবার হাতের ঘড়িটা দেখে নিত্য একটু জোরেই বলে, কি রথিন, ঘুমুলে নাকি? মোটে তো 11:45 বাজে। না স্যার, ঘুমোয়নি। আলো থাকলে তবু একটু গল্পের বইটই পড়া যেত। হ্যাঁ স্যার, অন্য কনস্টেবলটি বললেন, পঞ্চার দোকানটা খোলা থাকলে তবু একটু চা পাওয়া যেত। নিত্য একটু হেসে বলে, কপাল যখন মন্দ হয় তখন এই রকমই হয়। বড়জোর 8 ঘন্টা হবে। নিত্য একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। হঠাৎ রথিনের চিৎকার শুনেই ও লাফ দিয়ে উঠল। 4 ব্যাটারির 3টে টর্চের আলোর সামনে মেয়েটি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল, কিন্তু কে একজন যেন ওই অন্ধকারের মধ্যেই দৌড়ে পালালো। জয়ন্তী একটু থামে, একবার বুক ভরে নিঃশ্বাস নেয়, তারপর বলে, আপনার বন্ধু 1 লাফে মেয়েটির সামনে হাজির হতেই ও হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ওর 2টো পা জড়িয়ে ধরল। আপনি আমাকে বাঁচান, আপনি আমার আব্বু, আপনি আমার আম্মা, আপনি আমাকে বাঁচান। এতক্ষণ চুপ করে থাকার পর নিত্য বলল, সত্যি বাচ্চু, এমন নিষ্পাপ করুণ মুখ আমি জীবনে দেখিনি। জয়ন্তী বললেন, ঠিক বলেছেন,
আমিও ওকে না দেখলে বিশ্বাস করতাম না। এবার উনি নিত্যর দিকে তাকিয়ে বললেন, সেদিন আপনি রাবেয়াকে না বাঁচালে ওর কপালে যে কি দুঃখ ছিল তা ভগবানই জানেন। এবার আমি প্রশ্ন করি, সেদিন রাত্রে ওর কি হয়েছিল? নিত্য বেশ গম্ভীর হয়েই বলে, ভাই, আমাদের এইসব দেশে সরল মেয়েদের সর্বনাশ করার লোক কি কম? ও একটা চাপা দীর্ঘশ্বাস ফেলেই আবার বলে, ও হারামজাদাটাকে তো ধরতে পারলাম না, কিন্তু আমার কাছে সব শুনে মনে হলো ও একটা অতি বদমাইশ স্মাগলারের খপ্পরে পড়েছিল। তাই নাকি? তাই তো মনে হয়। কিন্তু ওরা ওভাবে পালাচ্ছিল কেন? ও হতচ্ছাড়ার একটা ইন্ডিয়ান পাসপোর্ট ছিল, সেই পাসপোর্ট দেখিয়েই ও বেনাপোল চেকপোস্ট পার হয়। কিন্তু আম্মার তো পাসপোর্ট ছিল না। ও আম্মাকে একটা গাছের আড়ালে লুকিয়ে রেখে ওপারের চেকপোস্ট কাস্টমসের কাজ ছেড়ে নেয়। চেকপোস্ট কাস্টমসের কেউ ভাবতেও পারেনি ওর সঙ্গে আর কেউ আছে, তাছাড়া ওই দুর্যোগের রাত্রির। হ্যাঁ, তাই তো ওরা কেউ বাইরের দিকে নজর দেয়নি। নিত্য একটু থেমে বলে, তাছাড়া সে রাত্রে যে অবস্থা ছিল তাতে বাইরে কেউ থাকলেও কিছু দেখতে পেত না। আইন বলে অমনভাবে কেউ কোনো দেশে ঢুকলে তাকে গ্রেপ্তার করতে হবে। থানা পুলিশ হাজতের হুজ্জত পার হবার পর শুরু হবে কোর্ট কাছারির পর্ব। তারপর লাল উঁচু পাঁচিল দেয়া সরকারি অতিথিশালায় কিছুকাল সরকারি আতিথ্য উপভোগের পর একদিন ওপারের পুলিশের হাতে তুলে দিতে হবে। যারা চুরি করে যাতায়াত করেও ধরা পড়ে না তাদের কথা আলাদা, কিন্তু ধরা পড়লেই এক দীর্ঘ নরক যন্ত্রণা। না, চেকপোস্টের ওসি হয়েও নিত্য আইন মানতে পারেনি। একে কিশোরী, তারপর ওই নিষ্পাপ করুণ দুটি চোখের দিকে তাকিয়ে নিত্য ভুলে গিয়েছিল ও চেকপোস্টের ওসি। আইন কানুনের ধারা উপধারার কথা মুহূর্তের জন্যও মনে আসেনি। রাবেয়ার মুখের দিকে তাকিয়ে ওর বারবার শুধু একটা কথাই মনে হলো, মেয়েটা বেঁচে থাকলে হয়তো এর মতোই সুন্দর, এর মতোই বড় হতো। আপনি আমায় মারবেন না, আপনি আমায় জেলে দেবেন না, আব্বা আপনি আমায় বাঁচান। ওর চোখের জল দেখে নিত্যর চোখেও জল এসেছিল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলেছিল, তোমাকে আমি মারবো কেন মা? আমি না তোমার আব্বা, তুমি আমার আম্মা। চেকপোস্টের ওসি হয়েও নিত্য সেই মহাদুর্যোগের রাত্রিতেই চোরের মতো লুকিয়ে লুকিয়ে হাজির হয়েছিল ওপারের ওসি সাহেবের কোয়ার্টারে। তারপর ওর দুটি হাত ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিল, দাদা, আমার মেয়েকে আপনি বাঁচান, আপনি না বাঁচালে তাকে আত্মহত্যা করে মরতে হবে। নিত্যকে শান্ত করে সবকিছু শোনার পর উনি হাসতে হাসতে বলেছিলেন, আপনার মেয়ের কি আমি কেউ হই না? দাদা বলে যখন ডাকেন তখন অত ভাবার কি আছে? পুলিশে চাকরি করি বলে কি আমিও মানুষ না? সেই দুর্যোগের রাত্রিতে দুদেশের আইন কানুনি অসংখ্য সরকারি নথিপত্রের মধ্যে কোথায় যে পড়ে রইল তা কেউ জানতে পারলেন না। রাবেয়া দুরাত বেনাপোলে কাটাবার পর আবার ও রংপুরের বাড়িতে ফিরে গেল। এদিক দিয়ে রংপুরের কেউ গেলেই নিত্য ওর মেয়ের জন্য কিছু না কিছু পাঠাবেই। এবারও জয়ন্তীর সঙ্গে খুব সুন্দর একটা শাড়ি পাঠিয়েছে। সুযোগ পেলে রাবেয়াও তার নতুন আব্বা আর বড় চাচার জন্য কিছু পাঠাতে ভুলে যায় না। সব শোনার পর আমি নিত্যকে জিজ্ঞেস করলাম, তুমি মেয়েকে দেখতে যাও? নিত্য ম্লান হাসি হেসে মাথা নেড়ে বলল, আমরা শুধু মানুষের আসা যাওয়া দেখি, নিজেরা কখনো যাই না। সে কি, মেয়েকে দেখতেও যাওনি? না ভাই। নিত্য হঠাৎ একটু উজ্জ্বল হাসি হেসে বলল, মেয়েকে বলেছি নাতি কোলে করে আসতে। নিত্য আমার আর জয়ন্তীর সামনে বসে থাকলেও মনে হলো সে যেন কোনো স্বপ্ন রাজ্যে আনন্দের অমরাবতীতে চলে গেছে। ঘুষখোর পুলিশ অফিসার হয়েও নিত্যর চোখের কোণায় দুফোঁটা জল চিকচিক করছে দেখে আনন্দে খুশিতে আমার মন ভরে গেল। পরের দিন সকালে বনগাঁ লোকালে চড়বার সময় নিত্য আমার কানে কানে বলল, এই কদিন অনেকের অনেক কিছুই তো শুনলে, কিন্তু তুমি আমাদের বিষয়ে কিছু বললে না। ওর কথা শুনে আমার হাসি পায়। বলি, আমি আবার কি বলবো? এবার নিত্য হাসতে হাসতে একটু জোরেই বলে, দেখো বাচ্চু, সব কিছু চোখেও দেখা যায় না, কানেও শোনা যায় না, কিন্তু তবু তারা ঘটবেই। আমি শুধু হাসি। ওর মুখে তখনও হাসি। বলে যায়, ওরে বাপু, ইচ্ছে করি না বলেই সব ক্রিমিনালকে ধরি না, কিন্তু তার মানে এই নয় যে ক্রিমিনালদের আমরা চিনতে ভুল করি। আমি কিছু বলবার আগেই জয়ন্তী জিজ্ঞেস করেন, কি ব্যাপার দাদা? নিত্য জবাব দেবার আগেই ট্রেনের হুইসেল বেজে ওঠে। গাড়ির চাকা ঘুরতে শুরু করে। নিত্য ট্রেনের সঙ্গে সঙ্গে এগুতে এগুতে ওকে বলে, বাচ্চু সব বলবে, আর হ্যাঁ, নেমন্তন্ন করতে ভুলবেন না। জয়ন্তী চাপা হাসি হাসতে হাসতে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন।